আমি মলয় ঘোষ, ইলোরা নাট্যদলের একজন কর্মী। খুব আনন্দের খবর, আগামী 18, 19, 20 নভেম্বর কলকাতা সেমুসি নাট্যদল নৈহাটি ঐকতান মঞ্চে সেমুসি নাট্য মিলন মেলার আয়োজন করেছে। এই নাট্যমেলায় 3 দিনে 9টি নাটক হবে এবং বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এবং আমাদের নাটক অর্থাৎ ইলোরার নাটকও সেখানে আছে। অন্যান্য অনেক ভালো দলের নাটক রয়েছে। নাট্যমোদী দর্শকদের কাছে জানাই যে আপনারা আসুন, সেমুসির পাশে দাঁড়ান, এই নাট্যমেলাকে সার্থক করে দেবেন। নমস্কার। থেকে আমরা উদ্বোধন করছি মেইন গেট থেকে। রয়েছেন উপস্থিত মাননীয় দেবাশিস সরকার মহাশয়, হালিশহর ইউনিটি মালচর পরিচালক এবং বিশিষ্ট অভিনেতা। রয়েছেন পারমিতা মালাকার, কল্যাণী মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক। রয়েছেন অনুশ্রী গোস্বামী, রানাঘাট মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক। তাদের বরণ করে নেবে নৃত্যের মাধ্যমে, তাদের এগিয়ে আসতে আমরা অনুরোধ করছি। এবং সঙ্গে আপনারা যারা রয়েছেন শুধু দর্শকবৃন্দ, আপনারা সকলে সেমুসির সভাপতি মাননীয় হৈমন্তী ভট্টাচার্য মহাশয়কে আসতে অনুরোধ করছি। এবং যারা যারা রয়েছেন সকলেই প্রদীপ প্রজ্বলন করুন এবং সেমুসির আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। 34 থেকে 35-এ পা দিল আমারে দেখো খালি তোরে
নাট্য উৎসবের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করলেন সৃজিতা বসাক এবং তবলায় ছিলেন সঞ্জয় দত্ত। এবারে আমরা নৃত্য পরিবেশন দেখব ক্রিয়েশন ডান্স একাডেমি। নৃত্যে রয়েছেন সপ্তপর্ণা ঘোষ, নৃত্যেশ চন্দ্রশীল, শুভেচ্ছা রায়, আরাধ্যা মল্লিক এবং সুতপা পাল। পরিচালনায় সুস্মিতা সিং। কবিগুরুর গান দিয়ে আজকে অনুষ্ঠানের সূচনা। ওইটা আমারই থিয়েটারকে অবলম্বন করতে না পারলে সিরিয়াল বা সিনেমা কোথাও ঠাঁই মিলবে না, এমনই ধারণা পোষণ করলেন বিশিষ্ট নাট্যকার তথা অভিনেতা সুপ্রিয় ভট্টাচার্য। সোমবার থেকে কলকাতার সেমুশি আয়োজিত 3 দিনের নাট্য মিলন মেলার সূচনা হয়, চলবে বুধবার অবধি। নৈহাটির ঐকতান মঞ্চে এই নাট্য মিলন মেলার উদ্বোধন করেন কল্যাণীর তথ্য ও সংস্কৃতি আধিকারিক পারমিতা মালাকার, রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী ও নাট্যকার অভিনেতা দেবাশিস সরকার। প্রতিদিন 3টি করে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। প্রথম দিন পরিবেশিত হয় উত্তরপাড়া উত্তরায়ণের ফুলগুধারা, শ্যামনগর আলেয়ার স্পর্শ ও নৈহাটি স্মৃতিসংঘের দেউল গ্রাস। সূচনা পর্বের সরাসরি সম্প্রচার নৈহাটি ঐকতান মঞ্চ থেকে মাস মিডিয়া কমিউনিকেশনের ডিজিটাল নিউজ ব্যুরো বার্তা 365.net এর প্রতিবেদনে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে তুলে ধরা হল অতিথিদের সম্মাননা পর্ব ও কলকাতা সেমুশির 2 কর্ণধারের সাক্ষাৎকার। আমার বনে বনে ধরল মুকুল
দিশাহারা রাতে ফাল্গুন পূর্ণিমাতে এই দিশাহারা রাতে নিদ্রাবিহীন গানে কোন নিরূপ দেশের পানে নিদ্রাবিহীন গানে কোন নিরূপ দেশের পানে উদ্বেগ গন্ধের জোয়ার তরঙ্গে হবে মোর তরণী আমার বনে বনে ধরল মুকুল আমার বনে বনে রহে মনে মনে দক্ষিণ আমার বনে বনে সম্মাননা জ্ঞাপন করুন করতালি সহযোগী। বরণ করে নিচ্ছেন হৈমন্তী ভট্টাচার্য, সেবসী সভাপতি। আরো বেঁধে বেঁধে থাকি, সেই সংঘর্ষের কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে আমরা যে কত মানুষ রয়েছি, আমরা সকলে যদি বেঁধে বেঁধে থাকি অনেক ভালো কাজ আমরা করতে পারবো। তুলে দিচ্ছি এই উৎসবের স্মারক পুষ্প এবং সবশেষে যা থাকে আমাদের একটু মিষ্টি মুখ। এবারে আমরা বরণ করে নেব। প্রত্যেকে করতালি দিয়ে সম্মাননা জ্ঞাপন করুন। তাদের মূল্য ফুল দিয়ে, উত্তরীয় দিয়ে এবং উপহার দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং আমি হৈমন্তী ভট্টাচার্য। এবারে আমরা সম্মাননা পেয়ে হৈমন্তী ভট্টাচার্য। প্রত্যেকে করতালি দিয়ে সম্মাননা জানান। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি প্রায় 45 বছর ধরে পরিচালনার মাধ্যমে তাকে আমরা বরণ করতে পেরে আমরা নিজেরা সমৃদ্ধ হলাম। উদ্বোধনী অনুষ্ঠান সেবসী নাট্য সংস্থা আমাদেরকে উপহার দিলেন এবং যেমন আমরা জানতে পারলাম যে তাদের 34তম বর্ষ পূরণ হয়েছে সম্ভবত। তো এই 35-এ পড়লো। এই দীর্ঘ পথ তারা পেরিয়ে এসেছে। তাদেরকে আগামী দিনের জন্য আরো অনেক অনেক শুভেচ্ছা এবং এই যে আজকে থেকে যে নাট্য মিলন মেলাটি শুরু হলো সেটিও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুন্দর একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজকে নাট্য মিলন মেলা শুরু হলো। আমরা দুজনেই উত্তর 24 পরগনার আধিকারিক নই, আমরা নদিয়া জেলার আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তরে, পশ্চিমবঙ্গ সরকার। তবু সুপ্রিয় বাবু আমার দপ্তরে এসেছিলেন, আমি সেই সময় কল্যাণী অফিসের চার্জে ছিলাম। তো সেই সময় এসে উনি ওনার সংস্থার সম্পর্কে আমাকে বলেন এবং এই নৈহাটিতে, আমি যেহেতু নৈহাটির বাসিন্দা, আমাকে বলে গিয়েছিলেন যে এই অনুষ্ঠানে যেন আমি অবশ্যই আসি এবং আমার কলিগ বন্ধু যিনি কল্যাণীতে এখন রয়েছেন তিনিও এসেছেন। আমাদের দুজনের শুভকামনা এই সংস্থাকে, এই সংস্থার 35 বছরে পড়লো এবং আরো দীর্ঘ পথ যেন তারা অতিক্রম করতে পারে সুষ্ঠুভাবে এবং সাফল্যের সঙ্গে, আমরা তা কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। সাংস্কৃতিক নাট্য বন্ধুরা এবং আপনারা সামনে যারা বসে আছেন তাদের সকলকে আমার অন্তর শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। 34 বছর পেরিয়ে 35-এ পাশে বসি। এই 34টা বছর কি অক্লান্ত পরিশ্রম করে 35-এ পা দিতে পারে একটি দল, সেটা নাট্য চর্চা করার সুবাদে বুঝতে পারি। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে একটি দলকে এগোতে হয়, দলকে চলতে হয়, তার দলকে সজীব রাখতে হয়। তার নেপথ্যে
যারা আছেন হয়তো আমরা সকলকে খুব সামনের সারিতে দেখতে পাই না। সুপ্রিয় যেমন তার দল নিয়ে এগিয়ে যান এবং তার পেছনে তার স্ত্রী যিনি আমাদের এই উপহার বা শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং তার কন্যা, এই সুপ্রিয় সংসার এই 35টা বছর ধরে থিয়েটার করতে গিয়ে সংসার, থিয়েটার, মঞ্চ সব একাকার হয়ে গেছে। ফলে ওদের এই 3 দিনের অনুষ্ঠান, 9টি নাটক, বন্ধু দলের সব নাটক, আজকে 3টে নাটক দেখবেন, চমৎকার নাটক 3টি, এবং আগামীকাল এবং পরশু, আগামীকাল আমাদের নিজস্ব একটি প্রযোজনা আছে, সেই একই ধ্যান সুপ্রিয় দল শ্যামসী নিজস্ব প্রযোজনা আছে, এবং শেষের দিন সেখানেও 3টে নাটক আছে। নাট্য মিলন মেলা 3 দিন ধরে আজ নৈহাটির ঐক্যতান মঞ্চে শুরু হচ্ছে। আপনি তার কর্ণধার, আপনাদের সংগঠন কলকাতা, কিন্তু কলকাতা থেকে এত দূরে নৈহাটি থেকে? আমাদের ঠিকানাটা কলকাতায়, কিন্তু আমাদের আসল কাজ হয় মদনপুরে। এই যে 3 দিনের নাট্য মিলন মেলা, এটা কি আগে কখনো হয়েছে নাকি প্রথম? না, আগে হয়েছে, আমরা হয়তো নৈহাটি ঐক্যতান মঞ্চে এবার প্রথম এই হলটাই করছি। এখানে কতগুলো দল অংশগ্রহণ করছে? এখানে মোট 3 দিনের প্রোগ্রামে 9টা দল। তার মধ্যে আপনারা আছেন? হ্যাঁ। আপনাদের কি নয়? আমাদের আছে হে অমৃতা। নাটকের যিনি কর্ণধার বা এই সংগঠনের যিনি আর এক কর্ণধার, সুপ্রিয় বাবু, আপনি তার অর্ধাঙ্গিনী, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীকে এই নাটকের বিষয়ে কতটা সহযোগিতা আপনার দিক থেকে হয়? পুরোপুরি। আপনি কি নিজেও নাটক করেন? সহযোগিতা পুরোপুরি। আমিও নাটকে দলে ছিলাম, ওর পাশেও ছিলাম, কিন্তু বর্তমানে সংসারের চাপে এখন আমি নেই, অভিনয়ের জগতে নেই, কিন্তু পাশে আছি সব সময়, এবং আমি চাই ও আরো এগিয়ে যাক। এই যে নাট্য মিলন মেলার আয়োজন করা হলো, তো সেখানে দাঁড়িয়ে যারা নাট্যমোদী তাদের কাছে কি বার্তা থাকে? সত্যি করেই যারা নাটককে ভালোবাসে, নাট্যপ্রেমী, নাটক দরদি, তাদেরকে আমি সাধুবাদ জানাই যে এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে, এবং দীর্ঘ অনেকটা পথ অতিক্রম করে এই যে শ্যামসী নাট্য সংস্থার 35 বছরে পা দিল, ওই জন্য আমিও খুব গর্ববোধ অনুভব করছি যে আরো ভবিষ্যৎ আরো যেন সুদৃঢ় হয়, এবং সবার আন্তরিকতা, সহযোগিতা, সবার ঐকান্তিক ইচ্ছে, সহযোগিতা এই কলকাতা শ্যামসী এই নাট্য সংস্থার পাশে থাকুক। আমি এই আহ্বান সবসময় করি, এখনো করছি। একটা সময় ছিল এই গ্রুপ থিয়েটারে একটা দারুণ বারবারন্ত ছিল, অন্তত মফস্বল শহরে, কলকাতাতে তো হয়তো ছিলই, কিন্তু মাঝখানে দেখা গেছিল যে এই নাটক ব্যাপারটা মফস্বল থেকে বা কলকাতা থেকে বড় বড় থিয়েটার বন্ধ হয়ে যাওয়া, এই যে কেন এইরকম এই ভাটাটা কেন এসেছিল বলে মনে হয়? আমি তো কখনো দেখিনি, কেননা দীর্ঘ অনেকগুলো বছর কলকাতা শ্যামসী তৈরি হওয়ার আগে থেকেও আমি এখানে যুক্ত আছি, এবং সুপ্রিয় ভট্টাচার্যের সঙ্গেই আছি। কোভিড লকডাউন পিরিয়ডে হয়তো একটুখানি দমে গিয়েছিল, কিন্তু আমার কখনো মনে হয়নি, কেননা ও তো পুরো মাত্রাতেই কাজ করে যাচ্ছে এবং করেছে এবং এখনো করে যাচ্ছে। যদি আমি পাশে না থাকতাম বা আমার ইচ্ছে যদি না থাকতো, এটা তাহলে ওর পক্ষে কখনোই সম্ভব হতো না। আপনার নাম? আমার নাম হৈমন্তী ভট্টাচার্য সাহা। 3 দিনের এই নাট্য উৎসব বা নাট্য মিলন মেলা আয়োজন করেছে নৈহাটির ঐক্যতান মঞ্চ। এই নাট্য মেলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা বলতে আমাদের ছেলে মেয়ে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে কাজ করছে, রিহার্সাল দিচ্ছে, প্র্যাকটিস করছে, এবং আমার এলাকার ছেলে মেয়ে বা এলাকার যে সাংস্কৃতিক উন্নয়ন
সেই উন্নয়নটাকে মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরই করি। আবার মাঝে মধ্যে নাট্য সন্ধ্যারও আয়োজন করি, রক্তদান শিবির, নাটক পাঠের আসর, স্কুল ভিত্তিক কিছু অনুষ্ঠান, তারপরে সেমিনার, এই জাতীয় জিনিসগুলো আমরা করি। আমাদের ছেলে মেয়েদের মনের যে বিকাশ সেইটা যাতে পুরোপুরি ঘটতে পারে তার জন্য একটা অধ্যয়ন দরকার, এবং তার সঙ্গে আমাদের এলাকা জুড়ে যে সংস্কৃতি পরিমণ্ডলটা উন্নতি করার জন্য। আপনাদের নামের সাথে কলকাতা যুক্ত, কলকাতা কেন যুক্ত? এটার মধ্যে একটা অনেকে জিজ্ঞেস করেন। আসলে একটা সময় আমি সারাদিনই কলকাতায় থাকতাম, রবীন্দ্রভারতীতে পড়তাম এবং সরকারি ন্যায় অভিনয় করতাম। সেই সময় ওখানকার কিছু ছেলে মেয়ে নিয়ে আমাদের কাজটা শুরু হয়েছিল। পরবর্তীতে তারা অন্যান্য দলে চলে যায়। সেই কারণেই আমরা আমার এলাকাতেই সংগঠনটাকে নিয়ে আসি। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন কলকাতার ঠিকানাতেই হয়েছিল, তাই নামটা আমাকে কলকাতা সেমসি রাখতে হয়েছে। আমি পরবর্তীতে নামটা চেঞ্জ করিনি, কিন্তু আমরা বর্তমানে যা কিছু করছি সব মদ করছি। এই যে নাট্যোৎসব, নাট্যপতি মানুষের কি আকাল দেখা দিয়েছে? একটা সময় ছিল প্রচুর গ্রুপ থিয়েটার ছিল, আস্তে আস্তে দেখা গেল সেটা একটা ভাষায় আসছে। সেটার কারণটা কি? না, নাট্য দল তৈরি হচ্ছে প্রচুর, কিন্তু দর্শকের জায়গাটা হারাচ্ছে। তার কারণ বেশ কিছু সংগঠন আছে খুব দুর্বল মানের নাটক, তারা নাটক নিয়ে সারা বছরের যে অধ্যয়ন সেই বিষয়টা কোনো রকম চর্চা করেই না। চর্চা না করার জন্য আজকে ভালো কিছু তারা তৈরি করতে পারছে না। কিন্তু দেখবেন যে সংগঠনগুলো প্রতিষ্ঠিত এবং সংগঠনের ছেলেমেয়েরা প্রতিনিয়ত নাটক বা গান আবৃত্তি এসব চর্চা করে, পড়াশোনা করে, সেই সংগঠনগুলোর মানে সাংস্কৃতিক পরিকাঠামোটাই অন্য রকমের। ফলে তাদের প্রোগ্রাম যখন হয় দর্শক থাকে। কিন্তু কিছু সংগঠন যারা 2-4 বছর অন্যান্য সংগঠনে গিয়ে কাজ করে এইবার তারা নিজেরাই একটা করে সংগঠন খুলে ফেলছে, তারা তো নিজেদের জায়গাটা তৈরি করতে পারছে না। ফলে তারা একটা প্রোডাকশন কিভাবে তৈরি করতে হবে সেই জায়গাটা দুর্বলতা থাকে। সেই দুর্বলতার জায়গা থেকে আজকের এই নাটকগুলো খুবই দুর্বল মানের হয়ে গেছে, যার জন্য দর্শক কখনোই তার সময়টাকে নষ্ট করে একটা দুর্বল মানের নাটক দেখতে চাইবে না। কিন্তু ভালো প্রোডাকশন যখন হয় দর্শক আসে। এই যে 34 বছর পেরিয়ে আসবে 35তম বর্ষে পা দিলেন, এই 34 বছরের মানে আপনার কাজ প্রতি হাত সংক্ষেপে যদি একটু বলেন যে কোথাও বাধা হয়েছে নাটক করতে গিয়ে, এরকম কোনো? আমাদের ঘাত প্রতিঘাত তো রয়েছে। 91 সালে প্রথম আমরা সংগঠনটা তৈরি করি। সেই সংগঠনে প্রথমে আবৃত্তি শ্রুতি নাটক ছিল, পরবর্তীতে 96 সাল থেকে আমরা মঞ্চ নাটক শুরু করেছি। এই 96 সাল থেকে পরপর আমরা কাজ করছি। কখনো ছেলের অভাব ঘটছে, এক একটা সময় আসে, যেমন যে মেয়েরা যে ছোট থেকে তৈরি হচ্ছে একটা সময় তাদের বিয়ে হয়ে যাচ্ছে, ফলে তাদেরকে আমরা ছাড়তে বাধ্য হচ্ছি। ছেলেদের ক্ষেত্রেও ঠিক তাই, জীবন জীবিকার জন্য তাদেরকে বাইরে সার্ভিস করতে যেতে হচ্ছে। বেশিরভাগই বেসরকারি জায়গা থেকে সার্ভিস করে, ফলে তারা সারাদিন কাজ করার পরে সকাল 7টা 7:30টায় বেরিয়ে রাত্রি 10টায় ঢোকার পরে তাদের আর নাট্যমুখী হওয়াটা খুব টাফ হয়ে যায়। সেই জায়গা থেকে অনেক সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, কখনো কখনো হোঁচট তো খেতেই হয়েছে, আবার আমরা উঠে দাঁড়িয়েছি। এই জোয়ার ভাটার মধ্যে দিয়ে আমরা মানে আমাদের সংগঠনটাকে ধরে রেখেছি এবং আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কোনো সময় কি মনে হচ্ছে যে বাংলা টিভিতে যে সিরিয়ালগুলো হচ্ছে এই সিরিয়ালের জন্য না, এক একটা মিডিয়া তো রয়েছে,
যে সিনেমা যেমন ছিল আগেকার দিনে, সিনেমা যেমন ছিল, যাত্রাও ছিল, থিয়েটারও ছিল। সিনেমার জন্য যাত্রা বা থিয়েটার কখনো বাধাপ্রাপ্ত হয়নি। আর সিরিয়ালের জন্য যে বাধাপ্রাপ্ত হচ্ছে তা নয়, আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে তাদের মানসিকতার অভাব হয়েছে। তাদের যাত্রা শিল্পটা এখন বলা চলে মানে দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই মানসিকতা হচ্ছে যে একটা যাত্রা করতে গেলে কোনো গ্রামে গেলে 30,000 লোক দেখছে, কিন্তু একটা সিরিয়াল করতে গেলে আমাকে প্রতিদিন আমি ড্রয়িং রুম থেকে রান্নাঘর থেকে টোটাল এরিয়াতে ঢুকে যাচ্ছি এক একটা বাড়ির। ফলে আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে গেলে পরেই আমি হয়তো বিশাল কিছু করে ফেলতে পারবো বা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবো। থিয়েটার বা যাত্রা আমাকে সেই প্ল্যাটফর্মটা সেই জায়গাটা নিয়ে যেতে পারবে না। কিন্তু থিয়েটার বা যাত্রা, বিশেষ করে থিয়েটারকে অবলম্বন না করতে পারলে সিরিয়াল সিনেমা কোনো জায়গাতেই দাঁড়াতে পারবে না। ফলে থিয়েটারটা সবসময়ের জন্য প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে খুব প্রয়োজন। কারণ সিরিয়ালে দেখবেন আজকে একটি সিরিয়ালে একজন অভিনয় করছে, পরের সিরিয়ালটাতে সে আর নেই। তার কারণ হচ্ছে তার অভিনয়ের ঘাটতি আছে। এবার একজন প্রডিউসার বা ডিরেক্টর একজন অভিনেতা বা অভিনেত্রীর দুর্বল অভিনয়টাকে নিশ্চয়ই তুলে ধরবে না, যার জন্য ওখানে দৌড়চ্ছে, কিন্তু সেখানে গিয়ে যখন ফেলিওর হচ্ছে আবার থিয়েটার মুখী হচ্ছে। এখানে যে 9টা নাটক 3 দিন ধরে হচ্ছে, সবই কি সামাজিক না কিছু পৌরাণিক নাটক বা অন্য ধরনের কোনো নাটক? না, সামাজিকের উপরে আছে, কারণ পৌরাণিক বা এই জাতীয় নাটক নেই। তবে একটি নাটক আমাদের হওয়ার কথা ছিল, বিশেষ কারণে সেটি হতে পারেনি, কবিগানের উপর। কারণ কবিগান আমাদের কাছ থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে। কবি কথা নামে নাটকটি হওয়ার কথা ছিল, একজন অভিনেতার জন্য সেই নাটকটি করতে পারছেন না, তাই তার পরিবর্তে অন্য আরেকটি নাটক করছেন তারা, বীরভূম নেত্রী দল। এবং আমরা চেয়েছিলাম ওই নাটকটা হলে খুব ভালো হতো, তা আগামী দিনে আসবে। তা সামাজিক নাটকের উপরে আমাদের এই অনুষ্ঠানটা রাখা হয়েছে। আপনার নাম বলি। আমি সুপ্রিয় ভট্টাচার্য, মদনপুর নদিয়ায় থাকি। আমার কলকাতার সেমসি আমার সংগঠন, এবং কলকাতার সেমসির একটা সময় আমি সম্পাদক ছিলাম, এখন সম্পূর্ণভাবে নির্দেশকের জায়গায়। তারপর গাধার মতো সেই মোট বাড়িতে বয়ে কাউকে কিছু বলি না বলে সব একবারে পেয়ে। আচ্ছা অন্য না, তোমরা আমাকে ভালো বলতো এক এক সময় তো মানুষ বলেই মনে হয়। সময় সবাই গাধা সাত সকালে অশান্তি করার চেষ্টা করবে না বলে শুধু চাইছি না, শুধু বলছি এত বড় একটা ফর্দ 4-4টে লেখা তো ধরিয়ে দিলে, এবং শেষ করে আমি তো অফিসে বলতো এত বড় একটা ফর্দ, তার সঙ্গে একটা বাচ্চা ফর্দ জুড়ে দিয়েছি। তোমাকে আনতে হবে না। সামান্য ব্যাপারে রাত করে না মা। রাগ করে না মা, কেন? মেয়েকে তো আশকারা দেওয়ার কি আছে? ওই বাপের ছেলে তুমি তাজা গোমার মতন দামার দাম খাচ্ছে, আর তুমি যেমন না জানো বিস্কুট। আমিও তো চেষ্টা করি বাবার মতো একটা এক্সপ্লোসিভ পার্সোনালিটি ডেভেলপ করতে। চারখানা ব্যাগ। কি কথা ছিলি? কখানা ব্যাগ নিয়ে বাজারে যেতে হচ্ছে, কেন শুধু আমার জন্যই ওর ছেলেকে বাজারে যেতে হচ্ছে? What a pathetic sight! এই নিদারুণ দৃশ্য আমাকে দিনের পর দিন প্রত্যক্ষ করতে হচ্ছে। আপনি এখন উৎসরা হবেন না, সংসার করতে গেলে তো এইসব কি এইসব ডিস্ট্রেভারিং, এই দাসত্ব। এইসব কথা শুনতে কোনো মানুষের মাথা ঠিক থাকে? দাসত্ব কেন বলছি না? তোমার ঠাকুরটা কি বলে জানো? জানি, শুধু লেখাপড়া নিয়ে থাকলেই চলবে না, পরিবেশটাকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। তুমি নিজের ঘরটাকে পরিষ্কার রাখলে চলবে না, বাইরেটাও পরিষ্কার রাখবে। দেখো না, লোকে আমাদের মস্তান বলে, আর তোমার ঠাকুরটা মস্তানদের নেতা। আচ্ছা বলুন, আমাদের তোমার কিরকম লাগে? খুব ভালো। আমার দাদার বন্ধুরা কখনো খারাপ হতে পারে? একদম ঠিক বলেছ, তোমার ঠাকুরটা হচ্ছে পরস্পত, দেখলেই সোনা।
চলো একজন না বোঝায় তোমার সাথে তারপর কি হবে? একজন না বোধহয় আমার সাথে ভাব করতে চায়, কিছু বুঝি না নাকি? ভাব করবে, আর খুব বেশি ভাব হয়ে গেলে আমাদের একটা চাঁদা দিয়ে দেবে। তুমি আমার সাথে রাগ করে? তুমি ভাব করবে না, চাঁদা দিয়ে ধরবে না। বুঝলাটা, তুমি না এত হরবার করো, একটা কথা ভালো করে শুনতে চাই না। বাবা এই তো বললে কাকিমা শুনলে রাগ করবে। আমি এখন কি করি? কাকে আমার মনের কথা বলবো? এই বলো, তাহলে কেসটা অন্যরকম। হ্যাঁ তো, কিন্তু এখনো পর্যন্ত আমি ঠিক কথা বলতে পারি না। ভাব ভাব বলছো কেন? বলো ভালোবাসা। জানতে পারলে আমাকে কেটে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করো আমাকে কথাটা বলবো। আচ্ছা সেটা বকর মার্কা নয় তো? না গো, দেখে তো ভালো ছেলেই মনে হয়। তাহলে ব্যাপারটা তোমার মধ্যে বেশ দাগ কেটেছে না? হ্যাঁ, অদ্ভুত বছর দেখা নেই বলি। সেটা থাকে কোথায়? জানি না, আলাপ করে জেনে। তাহলে হাসপাতালে গেলে বাবাকে দেখতে। আপনার অফিসে ফোন করেছিলাম, সেখান থেকে বললো হাসপাতাল থেকে ফোন এসেছিল, আপনি নাকি সেখানে গেছেন। পকেট মারটাকে দেখতে আরে বাস, আমার পকেট মার, এবার কত গেল? টাকার হিসেব করার সময় বুঝতে না। এই পকেট মারটা আমাকে জ্বালিয়ে ছাড়ো। আপনারই গাড়ি খেতে করে হাসপাতালে যাওয়ার দরকার কি ছিল? খেলে কি হয়েছে? সে বেরো সকালে আমার পকেট কেটে কোথায় যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছে, লোক অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে তুলে নিয়ে গেছে। আর তারপরে ছিল আমার মানি ব্যাগ, ওই মানি ব্যাগে আমার ভিজিটিং কার্ড। ব্যাস ব্যাস, লোকে ভেবে বসলো ওই পকেট মারতে পারি। আপনি কে? আরে এই একজন বড় ডাক্তার। হ্যাঁ, তোর বাবার সাথে দেখা করতে এসেছি। ডাক্তার, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ওইখানে যান। না না, এই মুহূর্তে আমার এখানে থাকা দরকার। যে কোনো মুহূর্তে সিমই অজ্ঞান হয়ে যেতে পারে। এই বিষয় ওর মানসিক মতামত থাকতে পারে। না পারে না। জয়শঙ্কর চট্টোপাধ্যায়ের নাতনি সম্পর্কে সিদ্ধান্ত নেবে, সেখানে কোনো বিরোধ থাকতে পারে না। এসব আপনি কি বলছেন সম্পদ? এই সকালবেলা কলেজটা দিচ্ছিলেন, বনু যদি কোনো সিদ্ধান্ত নেয় আপনি সেটা মেনে নেবেন। নিশ্চয়ই মেনে নেব, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আমি যদি কোনো সিদ্ধান্ত নিই তাহলে আমার নাতনি নিশ্চয়ই সেটা মেনে নেবে। অসাধারণ একটি প্রযোজনা এবং আমাদের এই নাট্যমেলার স্মারক। আমরা একটু শুনে নেব রানা কুণ্ডু মহাশয়ের কাছে দুটি কথা। আচ্ছা, একটু আলাপ করিয়ে দিন। আচ্ছা, প্রত্যেকের সঙ্গে। যেহেতু পরে আরো দুটি নাটক আছে, একটু সহযোগিতা করি আমরা। আলাপটাকে সেগুলি প্রণব ভট্টাচার্য, শতরূপা চ্যাটার্জি, দীপঙ্কর ভট্টাচার্য, হ্যাঁ, উনি তো বরাবর আগেই ঢোকেন, আজকে আরো আগে ঢুকেছেন। ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি এখানে রাখছি। বডি বাইরের অবস্থা কিন্তু একদম ভালো নয়। গার্জেনরা গেট আটকে বসে রয়েছে, বাচ্চা সব ফিরে যাচ্ছে। হ্যাঁ আমি জানি, তুমি যাও, অরুণ স্যারকে পাঠাও। হ্যাঁ, দাদা সরে আসুন, সরে আসুন, জানেন বাইরের অবস্থাটা বুঝতে পারছো? হ্যাঁ, না মানে আমি যখন এলাম তখন সব ছিল, দরজা বন্ধ করে ইন্দোর বেঙ্গুলের কাজ করছি, আমি বুঝতে পারিনি। আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। আপনি আপনি ভয় পাচ্ছেন কেন? বুঝতে পারছেন না, আমার এই 25 বছর শিক্ষকতা জীবনে মান সম্মান সব দ্রুতে মিশিয়ে দেবে। আমি সব বুঝতে পারছি। দেখুন, স্টুডেন্টরা আপনাকে এত ভালোবাসে এবং আমার মনে হয় শিক্ষকরাও আপনার পক্ষে থাকবে। পক্ষে থাকার পাশে পক্ষে এক কথা নয় ম্যাডাম। আমি তো আছি। পুজো করবে বক্স আইন জানেন তো, কোনো কথা শুনবে না, হাত করা পড়িয়ে সবার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে নিয়ে চলে যাবে, তারপরে তো দোষ। তাহলে আপনি এখন কি করবেন? সেটা বলতে দিচ্ছেন কোথায়? আপনি আমার পরামর্শ শুনুন, 3 মাসের জন্য ওই গেমটাকে সাসপেন্ড করুন। একটা স্কুল যেখানে বাচ্চার কোনো নিরাপত্তা নেই, দিনের উপরে আমার বেশ শিরদাঁড়ি হয়েছে, এটা একটা স্কুল। আর কমলবাবু, আমি তো আপনাকে কথা দিয়েছি নাকি, আপনি মাথাকে সামনে করে বসুন। এই জল নিয়ে এসো। একটা কথা বাড়ি না, এই স্কুলে উনি থাকবেন, তাহলে আমার মেয়ে। ঠিক আছে, ওনাকে তো আপাতত 3 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে নাকি। আপনি শুনুন, আমি মেয়েটা শুনবি, আপনি কি কি করেছিলেন? প্রতিটি বাচ্চার সঙ্গে আমি যা যা করি সেদিনও ঠিক তাই করেছিলাম। প্রত্যেক দিন? আরে মশাই, পিটি স্যার গেম টিচার হওয়া বেশ মজার ব্যাপার তো দেখছি। তা প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়ে কোথায় কোথায় হাত দিয়ে আপনি খেলা বা কি শেখান যদি বলেন। আমি বাবু, আপনি যে স্কুলের প্রেসিডেন্ট না হতেন, আপনাকে আমি একদম বড়দের ব্যাপারটা দেখছেন, আর একটু যে বাবুর কথাতেই ওরা কেউ পুলিশে যায়নি। আমরা এখন কিছু বললেও আমাদের ব্যাপারটা জটিল হয়ে যাবে কি তার। দিন না, সব কিছুতে ভয়, শুধু
আচ্ছা বেশ, আমি কিছু করবো না, কিন্তু তুই এবার স্কুলে যা, ম্যাডামের সঙ্গে কথা বলে জান প্রোগ্রেস কতটা কি হলো। বাবাকে ছেড়ে বেরোবো কি করে? কয়েকটা জরুরি কথা আছে। আপনাকে কিন্তু ওরা বিভিন্নভাবে প্রশ্ন করবে, ব্যাখ্যা চাইবে। আপনি প্রস্তুত তো অরুণবাবু? অরুণবাবু প্লিজ আমার কথাগুলো শুনুন, আমি কিন্তু আমার পুলিশ নিয়েই রয়ে গেছি। অরুণবাবু প্লিজ। কারোর সাথে কথা বলছিলাম তাই তাই স্থিরতাবাদী কথাটা কোথা থেকে শিখলো সামানবাবু? আপনাকে সেই একই প্রশ্ন। আমি ওকে কত বকলাম, মারলাম। বকে কি সব কাজ হয় সামানবাবু? ভাবুন তো, একটা বাচ্চাকে কি পরিবেশ দিচ্ছি আমরা? চারিদিকে শুধু গসিপ আর গসিপ। মিডিয়া, নিউজ পেপার কেউ ভাবছে না যে বাচ্চারা সব দেখছে, সব পড়ছে। শব্দ চয়নে আমাদের সকলের আরো সাবধান হওয়া উচিত। আমি করছি 1 2 3 4 স্যার দেখো না স্যার, আমি করছি তো। দেখো দেখো স্যার স্যার দেখো না স্যার, আমি করছি তো। 1 2 3 माता चुका है, शुरू 1 2 3 4 5 6 7 8 8 7 6 5 4 3 2 প্রতিটি কলকারি দিয়ে যে কজন মানুষ রয়েছেন, আমি মনে করি আপনারা সত্যি প্রকৃত নাট্যপ্রেমী মানুষ। আরেকটি দিকে আমাদের দিন ধরে আমি গাছে কাটা আর বলতে গেলে, আরে যে কথা সেটা বুঝছে, কিছু বলতে গেলে মহাপণ্ডিতের মতো বলে, টাকা আমার টানে না। এই বন্দি যা করার আমার মরণের পর করবে। ছাড়ো তো বাবার কথা, সারা জীবন যারা এই পুঁথিপত্র নিয়ে থাকে না তাদের বাক্য পুঁথি ওরকম ছাড়া বাবা না বুঝ নদীর উপরে ঘুমুরটা আরো যাচ্ছে যখন মহাপুরুষ শ্রী চৈতন্যর গান। আমি ওই মন্দিরের প্রভুপাদ পদ্মের শিবা, প্রভুর আদেশ তাই না। শুনলাম আপনারা নাকি এই ভূমিখণ্ডখানি কেন আপনি কি ওই একই সদস্য? হ্যাঁ না কিছু মনে না করেই চলে এলাম। মনে হয় দোকানে এই ছাতাটা পেয়ে এসেছিলাম, মনে পড়ে গেল দিয়ে এলাম। তা তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ঢুকে পড়লাম। তুমি আকৃষ্ট হয়েছে তুমি দাবি করছো, তার গায়ে বাজারের পাম কাটাতে চাইছো। কোনোদিন এই ধরনের কুপ্রস্তাব নিয়ে তুমি আমার সামনে আসবে না। বলে রেখো, যে ব্যক্তি শিষ্যত্ব প্রদান করতে পারে সে শিষ্যত্ব কেড়েও দিতে পারে। শান্ত হও কৃষ্ণ, শান্ত হও। জানে শিষ্য সন্তান তুল্য
সে কুপথে গেলে কষ্ট হয়। তবু মনটাকে কোনো শান্ত করা হচ্ছে না। এত বড় ভুল, এত বড় ভুল আমি করলাম কি করে? প্রথম থেকেই অতি ভক্তি দেখে আমার মনে সন্দেহ দেখা দিয়েছিল এ ব্যক্তি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, কিন্তু ওকে দীক্ষা দেওয়ার জন্য শ্যাম লাগলো বা এমন চাপাচাপি করতে লাগলো যে বাধ্য। ঠিক আছে, না আমাকে বলতে হবে না। ঠিক আছে, আপনার করে আমিও চলবো। আরে আরে আলো নিভে গেল যে? অন্ধকার? ভয় নেই, অন্ধকার যখন ঘনিয়েছে আলো ঠিক আসবেই। তুমি আধারে অন্ধ আর আমি আলোয়। আমার মহিমা প্রচারের প্রশ্নায় আমার দু চোখ অন্ধ। এই কোন আলো যা চলার সমস্ত পথকে অমাবস্যার কালো চাদরে ঘুরে ফেলে? তুমি ভাবতে পারছো রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করা হচ্ছে আমি নাকি এই যুগের চৈতন্য, নব চৈতন্য। থানায় যাবেন তো? যান, থানায় যান এখনই। এই শোন, এখন যদি তুই আত্মহত্যাও করিস তাতে আমাদের কিছু যায় আসে না। এবার তোর মা, বোন, বউকে মাতাজি বানিয়ে, এমনকি তোর সদ্যজাত ভাগনাকে অবতার বানিয়ে নবচৈতন্য ট্রাস্ট চালিয়ে দেবো। 10 মিনিট সময় দিলাম হাতে, তার মধ্যে বাবাকে শেষ জায়গাটা দেখে নে। এরপর বডি ট্রান্সপোর্ট দখল নিয়ে কালকের প্রসেশনের জন্য রেডি করবে। এই তুমি আমার ক্ষমা করো বাবা, তুমি আমার ক্ষমা করো, তুমি আমাকে মুক্তি দাও বাবা। দ্বিজেন্দ্রগীতি, কিন্তু কেন শরীর গীতি বা শরীর সঙ্গীত হলো না আমি জানি না। বহু গান, বহু কবিতা, বহু গল্প আজও কিন্তু শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের মনের মণিকোঠায় জয় জয় করছে। আমরা দেখেছি যে গানটি একটি সুরে লতা মঙ্গেশকরকে দিয়ে তিনি গাওয়ালেন, ঠিক বাংলায় এসে একই সুর, কথাটা আলাদা, সন্ধ্যা মুখার্জি গাইলেন। এরকম একটি শীতের দুপুরে হয়তো কোনো গান শোনাচ্ছেন তার সহধর্মিণী সবিতা চৌধুরীকে, বলছেন এবার পুজোয় বেরোবে। তা ভাবছেন সবিতা যে এবার বোধহয় আমাকে দিয়েই গাওয়াবে। গানটা শেষ হওয়ার পর বললেন কেমন হয়েছে? খুব সুন্দর। জানাতো এই গানটা এবার লতা মঙ্গেশকর রেকর্ড করবে, কিন্তু কোনোদিনও প্রতিবাদ করেননি সবিতা চৌধুরী। কিন্তু সলিল চৌধুরী বহু বহু গান, শুধু বাংলা হিন্দি নয়, মালায়ালাম বহু গান রচনা করেছেন এবং সেই সমস্ত গান সাউথ ইন্ডিয়ায় বহুভাবে চলেছে। তো আমার বিশিষ্ট নাট্যকার সমর চট্টোপাধ্যায়কে করবেন বাবলু চৌধুরী। বাবলু চৌধুরীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সম্মাননা জ্ঞাপন করছেন স্মারক তুলে দিচ্ছেন নাট্যকার সমর চট্টোপাধ্যায়, অভিনেতা বাবলু চৌধুরী তুলে দিচ্ছেন অভিনেতা, উনি নাম হচ্ছেন অভিনেতা বাবলু চৌধুরী। একটি উপহার এবং মিষ্টিমুখ দুটোই একসঙ্গে তুলে দিচ্ছেন ও নাট্য মেলায় আমাদের স্মারক
তুলে দিচ্ছেন নাট্য সমালোচক দুলা চক্রবর্তীর হাতে। এরপরে গতকাল আমি জানি না, গতকাল উদ্বোধনের দিন ছিল, আগের যিনি সঞ্চালক তিনি বললেন যে লোকজন হয়েছিল কিছু, আজকে লোকজনের সংখ্যা কম, কিন্তু সংখ্যা দিয়ে সবকিছু বিচার করা যায় না। এই দর্শক সমাগম করাটা নাট্য দলের পক্ষে খুব শক্ত হয়ে দাঁড়াচ্ছে। গত 16ই নভেম্বর চন্দ্রনগরে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, কেন্দ্রীয় সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, ভারত সরকারের একটি সংস্কৃতি দপ্তরের উইং, তারা 10টা জেলা নিয়ে নাটক করে যাচ্ছেন। 4টে করে দল করছে, 2 দিন করে উৎসব হচ্ছে। চন্দ্রনগর রবীন্দ্র ভবনে হয়েছিল, সেখানে আমি উদ্বোধক ছিলাম। সেখানেও সেই একই দৃশ্য আমি দেখেছি। সেখানে ইউনিটি মঞ্চ ছিল, নিশি কুটুম করেছিল, এবং চন্দ্রনগরেরই একটি দল, চন্দ্রনগরের জনপ্রিয় দল, তারা ব্যবস্থাপনায় ছিল। ব্যবস্থাপনায় থাকা সত্ত্বেও কিন্তু দর্শক সমাগম সেভাবে ঘটেনি। নিশি কুটুম যে ধরনের দর্শক পায়, সে দর্শক তারা পায় না সেদিন। তখন ইউনিটি মঞ্চ রেকর্ড করত, বছরে 195টা শো করত, 170টা শো করত। আমি যদি মিথ্যে না বলি, দেবাশিস বাবলু এরা অবশ্যই স্বীকার করত। আমরা সেখানে, আমি তখন যে নাট্য দলে ছিলাম, এখন আমি বড় কথায় আছি, আমরা সেখানে বিগত শতাব্দীর 70-এর দশকে, 80-র দশকে বছরে খুব বেশি হলে 60টা কি 70টা শো করেছে। যদি আমাদের নাটক লেগে যেত আর কি, যে নাটক খুব ভালো, সেখানে ইউনিটি মঞ্চ পাল্লা দিয়ে অভিনয় করে যেত একদম। এবং তখন আমি বলতাম যে তোমরা বোধহয় পশ্চিমবাংলায় একমাত্র দল যারা থিয়েটারকে জীবিকা করেছে। কলকাতার অনেক নাট্য দল থিয়েটারকে জীবিকা করতে পারে। এবং আমি বলি, দেবাশিসকে এখনো বলি, তোমাদের বুকের পাটা আছে। এতগুলো বছর, 35-40 বছর প্রায় কাটিয়ে দিল থিয়েটার করে। বাবলু, দেবাশিস দুজনেই সংসারী মানুষ, সংসারটাকেও চালাচ্ছে, থিয়েটারটাকেও চালাচ্ছে। পালিয়ে দিও না, চোখ বন্ধ করে থেকো না। Try to learn and learn to learn. Forward. কেন শিখছি, কেন করছি, কেন দেখতে এসছি থিয়েটার? কোন আকর্ষণে আমি যাই রিহার্সালে, কোন আকর্ষণে বাড়িতে ফেরার পথেও ক্যারেক্টারের ডায়লগ বিড়বিড় করতে থাকে। যে একটু আগে সুনীল চৌধুরীর কথা বলছিলেন, একেবারে মাটি থেকে উঠে আসা মানুষ, মাটির কাছাকাছি থাকা মানুষ, তার মধ্যে যদি মাটির গন্ধ না লেগে থাকে, তাহলে ওই সৃষ্টি হতে পারে। সম্বন্ধে কয়েকটি কথা। একটি আন্তরিক দল, এই দলটি 1991 সাল থেকে খুব ছোট্ট পরিবারে খুব লড়াই করে অনেক উঁচুতে উঠে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু যে পরিশ্রমটা সুপ্রিয় ভট্টাচার্য করছেন বা আরো দলের সবাই করছেন, সে খুব সাংঘাতিক, খুব ভালো প্রযোজনা করে। আমি মদনপুরে গেছি, ওনার বাড়িতে গেছি, ওনার মহলা কক্ষে একটি নাটকের মহলা দেওয়ার কথা হয়েছিল, আমি সেখানেও গেছি। এবং
আমি ওনার পাশে থাকি, কিন্তু সবসময় ওনার নাটকগুলো দেখা হয়ে ওঠে না। কিছু দেখেছি, খুব ভালো মানের কাজ করেন। এই দলটিকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি তার কাছে মানে কলকাতা সেনুসি দলের কাছে আমি কৃতজ্ঞ। এই সুরটা কিন্তু ওনার সুর থেকে একটু নিচ্ছি, সেজন্য আপনারা আমাকে মাফ করবেন। আমি কোনো অন্য কথায় যাচ্ছি। কথাটা হচ্ছে দর্শকের তারতম্য থাকে, তারপরে আপনার কত নাটক হচ্ছে কন্টিনিউয়াস, তার কন্টিনিউটিটার উপরে নির্ভর করে দর্শকের উপস্থিতিটাও কিছুটা নির্ভর করে। আগামী 24শে নভেম্বর থেকে বহরমপুর ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। প্রত্যেকটা কোনোটা 6, কোনোটা 7, কোনোটা 10, এরকম করে 80 থেকে 82 দিন নাটক হবে এবং ছোট বড় মিলে প্রায় 90টি নাটক হবে। এবার মার্চ মাসের প্রায় 15 তারিখ পর্যন্ত এটা নভেম্বর থেকে চলে। বসার জায়গা পাই না, কমিটি আয়োজকদের নিজস্ব যারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেন, এরকমও হয়। আবার একটি খুব ভালো নাটক হচ্ছে, সেই নাটকটি দেখার জন্য গুটি কয়েক ম্যাক্সিমাম 50 থেকে 60টি দর্শক রয়েছে। সেই নাটকের দলটির ইনফ্রাস্ট্রাকচার, তার যে প্রচার ব্যবস্থা, তার যে জানান দেওয়া, সেগুলো প্রপারলি হচ্ছে। আবার এমন হচ্ছে যে একই ধরনের 80টা নাটক হলো, দেখা গেল 30টি নাটক প্রায় এক, সব সেট এক, বক্তব্য এক, ঘটনগত ব্যাপারগুলো এক, কোনো বৈচিত্র্য নেই। তো থিয়েটারে 15,000। সম্প্রতি কমল সাহেব বাড়িতে গিয়ে বসেছিল, ওনার একটা জীবন নিয়ে কাজ করবো। তো কমল সাহেব বললেন 15,000 দল আছে। এবার 15,000 দলের মধ্যে উনি আক্ষেপ করে বললেন যে এক একটা শহরে যদি ধরুন প্রত্যেকটা দলে 5টা করে অভিনেতা থাকে এবং 15টা দল যদি ভালো থাকে, তাহলে 75টা অভিনেতা পাওয়া যায়। হ্যাঁ, 5-15-75। কোনো জায়গায় সেই মানের ভালো অভিনেতা নেই, কিন্তু দল হচ্ছে, নাটক অনেক লেখা হচ্ছে, সেগুলো একই ধরনের হয়ে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে, প্রচার ব্যবস্থার কারণে সব কিছু মিলিয়ে একটু দর্শকদের মধ্যে একটা নাটকের কোনো জায়গায় বই পড়ছে, মানে নাটক দেখতে যাবেন কেন, কি পাবেন, এই নাটক ভালো না মন্দ ইত্যাদি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এটাই করছে না, এটা তখন থিয়েটারে যান, সেখানেও কাজ করে, একাডেমিতেও কাজ করে। আমার খুব ভালো মনে আছে 1993 সালে আমি অঞ্জন দত্তের আজকে সকালবেলায় উঠে একটা ভালো দাম বস বস, কি ব্যাপার বলতো? হ্যাঁ, এইটুকু ছেলে, হ্যাঁ, এবার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে আসে। ছেড়ে আরে বাবা, কি এমন হলো যে তোকে একবারে মরতেই হবে? বেশ, ওটা বাদ দে। তোর নামটা কি বলছিল? আরে এই তো চড়ুই পাখি। খাবার ছাড়া আর কি কিনেছিস? বক্স আর গানের চিপ। কি গান হবে যা আমরা শুনি? তুই শুনি আমরা যা আমরা বুঝতে পারি না আর বুঝতে চাই না। ওই জাতীয় একটা ভাষায় চিৎকার চেঁচামেচি আর কিছুটা অপসংস্কৃতি। অপসংস্কৃতি, হ্যাঁ হ্যাঁ, এই অপসংস্কৃতি নিয়েই আমরা বেঁচে আছি। আমাদের বেঁচে থাকতেই হবে, না হলে ওই পিন্ডি চটকানো কাজটা করবে কে? শিক্ষক সমাজের জন্যে প্রশিক্ষণ
যদি পয়সা করি থাকে তোমার, বাহ বাহ, আরে পড়বে না ভাই খানাতে জামাই আদর পাওয়া, ঠিক আছে? দুই, আমি যে রিক্সাওয়ালা, দিনই কি এমনি যাবে বলে কি ও মাধবী, তুমি কি আমার, আমি যে রিক্সাওয়ালা, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, জলে পানার কলে, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, জলে পানার কলে, চাঁদের কণা বদল। কি ভেবেছিস তুই? কতদিন তোর সাথে ছিলাম বলে সারা জীবন আমি তোর সাথে থাকবো? এই ব্রাইট ফিউচারে দুদিন পর নেই, নতুন করে দেখা করার চেষ্টা করিস না। কথা না শুনিস পুলিশকে ধরিয়ে দেবো, যত সব অ্যান্টি সোশ্যালিস্ট দল। হ্যাঁ জানেন বিবেকবাবু, লোকের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিতে আমার এই ভাষা তো ভালো, কিন্তু আজকে আপনার কাছ থেকে টাকাটা নিতে আমার মাত্র কেটে যাচ্ছে বিবেকবাবু। আমি চোর, পকেট মার, সমাজ বিরোধী, কিন্তু জানেন আমি তো একটা হৃদয় আছে যেটা দপদপ করে চলে। জীবনে কোনো দিন ভগবানকে ডাকিনি, কোনো স্বপ্ন দেখিনি, স্বপ্ন কিন্তু আমার মধ্যে স্বপ্ন দেখেছিল ওই হৃদয় পুরে সবার স্বপ্ন, সেটাও আজকে ভেঙে গেল। একা একা যেতে যেতে আমার এই জীবন তৈরি হাত পাবে তো, দুজনে মাঝি রে কোন ঘাটে লাগাইবে তোমার নাম, আমি পাড়ের আশায় বসে আছি, আমায় সঙ্গে নিয়ে যাও, কোন ঘাটে লাগাইবে তোমার নাম। হাজার হাজার সত্যকে আজ আমরা দেখতে পাই রাস্তাঘাটে, পাড়ার রকে, এমনকি আমার করতালি দিয়ে অভিনন্দন জানাই, ফুল দিয়ে সম্মান জানাচ্ছি এবং আরো আরো ভালো ভালো নাটক আপনি তৈরি করুন। কষ্ট তো বেশি পাইনি, কি আর করা যাবে, কাউকে না কাউকে তো আগে যেতেই হবে। দেখ না আমাদেরও কেমন সময় হয়ে গেলে, তবে ওঠানোর জন্য আমারও খুব খারাপ লাগে রে। আরে সেজন্য নয়, তবে ও ছেলের সঙ্গে কিছু হয়েছে এরকম, ছেলেকে কিন্তু তুই দারুণ তৈরি করছিস, দারুণ দারুণ লেখাপড়া শিখলো, বিদেশে চাকরি করছে, গাড়ি গাড়ি কি এই কি বলছে ছেলে দেশে ফিরবে, না ভালো লাগছে না। থামলাম, তোর ছেলে এখন কি করছে? আমাদের বসতে না, সবাই বলে যাও যাও যাও, বেরো বেরো বেরো। না না, জায়গাটা খুব ভালো লাগছে, আরো কিছু বসি না, ভালো তো বলতে বলতে দেখে बाबू घर जाइए बाबू लोग, ये जगह ठीक नहीं है, बाबू लोग घर जाइए, ये जगह ठीक नहीं है, चलो चलो पार्क खाली करो, पार्क खाली करो, पार्क बंद होगा, काम हो चुका है, चलो चलो पार्क खाली करो, पार्क खाली करो, पार्क बंद होगा। ঠান্ডা লেগে গেলে কি হবে? ছেলে বাপকে টুপি পড়াচ্ছে, কিন্তু আপনি এখনো এখানে কি ব্যাপার বলুন তো? সেই কথা তো বোঝার চেষ্টা করছি, খালি যেটা বলছি তা কিছুই শুনছে না, এখানে বসে আছে। কিন্তু রতন দাদা আজকে তো বিক্রমের আপনার কথা বললি, আপনি জানেন না? হ্যাঁ জানি, তবুও এখানে বসে আছে, ওর কাছে সময় হয়ে গেল, যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছাবে। আপনি বাড়ি যান, এই তো ছেলে অত দূর থেকে এতদিন পরে আসছে, তুই आ सकता है, काम हो चुका है। आने दो, क्या करेगा? नहीं, आप जितना आसान समझते हैं उतना आसान नहीं है। समो की हो? पिछले दिन एक लड़का लड़की आया था, निकालने के लिए
निकला नहीं बस गुंडा लोग आते ही उन लड़की को छेड़ने लगा। वो लड़का कुछ बोलने गया तो वो रेलिंग वाला डंडा देते हैं ना, वो निकाल के लड़का को पीसने लगा। এই তো বিচারক, এরাই তো আসল বিচারক। এদের কথা মানতে তো আমরা সবাই বাধ্য। হ্যাঁ কিন্তু আবার কিন্তু কিসের জন্য? কিছুক্ষণ আগে এদের থেকেই তো বিচার চাইছি। मैंने हरा दिया। शाबाश। लेकिन धमकी देकर गया, बोला कि गैंग लेकर आएगा। मैं अकेला आदमी हूँ, पूरा गैंग से कैसे लड़ूंगा? তো বোঝাতেন না, কারি কারি নোট দিতেন আর ওই নাম্বারের পিছনে দৌড় করাতেন। আচ্ছা, তাহলে সাম্য নম্বর বেশি পেত না। এই মাস্টারমশাইটা ইচ্ছা করে ওকে নাম্বার কম দিত না, ও বলতো ওর বাবা মা নাকি শুধুমাত্র পাস করলেই খুশি। বলতো কি হবে অত নাম্বার দিয়ে, ভালো করে পরীক্ষায় দিত না। তাহলে তো ঠিকই করেছে তোমার বাবা। এরকম বাউন্ডারি ছেলের সঙ্গে মিশতে দিলে তুমি বিদেশ যেতে পারতে। আর গণেশ 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 হ্যাঁ, ওর বাবা রিক্সা চালাতো আর মা লোকের বাড়ি বাড়ি কাজ করতো। একদিন একদিন গণেশ মা 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 গণেশ গণেশ গণেশ? কে গণেশ? ওই যে আমার বন্ধু কুমার। সম্মাননা জ্ঞাপন করবেন সোমা গাঙ্গুলি। তাড়াতাড়ি আসবেন, এরপরের নাটকটি যারা করবেন তারা শান্তি ভুলে যাবে, একটু তাড়াতাড়ি। সত্যি একটু তাকাবে। হ্যাঁ, প্রত্যেকে করতালি দিন। ঠিক আছে, ফুলটা তো দেবাশিসদা হয়ে তুলে দিন। হ্যাঁ, ইউনিটি মানুষের পরিচালক, আপনাদের আলাদা করে পরিচয় করবার কোনো প্রয়োজন নেই। দু চার কথা দেবাশিসদার কাছে শুনুন এবং সকলের পরিচিতি। আর কত দেরি করবে? ট্রেনের টাইম হয়ে গেছে তো। একটু বাচ্চাদের মতো কথা বলো আজকাল। দেখো দেখো ঘড়িটা দেখো তো কটা বাজে দেখো। 8 ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছতে না পারলে ট্রেনটা মিস হয়ে যাবে। এই মানে আমি এখন পেশেন্ট দেখতে বলবো, তোমার মাথা ঠিক আছে তো? ইমার্জেন্সি কেস স্যার। আমার ট্রেন ধরাটাও মোস্ট ইমার্জেন্সি। কাল সকালে মধ্যে কলকাতায় পৌঁছতে না পারলে সেমিনারটা অ্যাটেন্ড করা যাবে না। বেশ বেশ, অনলি 30 মিনিট। এই সদানন্দ, তুমি আমার গাড়িতে মালপত্রগুলো তো এখনো ওই ড্রাইভারকে বাড়ি চলে যেতে বলো। হ্যাঁ, তুমি তো ড্রাইভ করতে পারো তাই না? তাই তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে। আর সারা রাত তোমাকে ড্রাইভ করতে হবে না, আমি ওর ক্লিয়ারিংটা বলবো। ঠিক আছে স্যার, ঠিক আছে তাই হবে স্যার। আমি ভেবেছিলাম রাত্রিটা ঘুমোতে পারবো, সেই জন্যই ট্রেনের রিজার্ভেশন করা। আপনি তো দেখছি মশাই সব ভেসে দিলেন। বসুন বসুন বসুন। দেখুন মশাই, আপনি এই ছড়িয়ে বসুন। আপনি ভিআইপি হন আর যেই হন, এই জন্য কিন্তু আপনাকে বসতে বলছি না। আমি ডাক্তার, যে কোনো অসুস্থ মানুষকে পরিষেবা দেওয়াই আমার কর্তব্য। তাই কি আমার প্রবলেম? কেন জানি না 1 বছর কি তার বেশি সময় হলে ভীষণ কষ্ট পাচ্ছি। বসতে পারি না, ঘুমোতে পারি না, শুতে পর্যন্ত পারি না।
অথচ আপনি 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছেন। আজকে এইভাবে আমার ট্রেনটা মিস করালেন, এই কেন বলুন তো? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তাহলে এটা আপনার মনের অসুখ, সাইকোলজিক্যাল প্রবলেম। এই শুনুন, কলকাতায় যান, নাম করা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, সুস্থ হয়ে যাবেন। যান, আমার সময় নষ্ট করবেন না। তাই সদানন্দ, এই ট্রেনটা তো মিস করলাম, চলো গাড়িটা দিয়ে বেরিয়ে পড়া যাবে। আরে ট্রেন দাঁড়াতে বাধ্য হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কথাই নয়, আপনি দেখুন। দেখুন স্যার, দেখুন সারি বেঁধে 3টে লাইন করে না ছোট ছোট পিঁপড়া সামন্তবাবু 2টো পা লক্ষ্য করে একটু করেছে। দুটোর মধ্যে করেছে কত কত পিঁপড়া। আপনার টেবিলে কোনো নির্দেশ দিল না? আমরা প্রতিদিন যেভাবে খেতে চাই আর কত কিছু দিয়ে নদীতে বর্ষা পালাচ্ছে, 7-7টা দিন নদীর জল খেতে চাইলাম। 8 দিনের মাথায় রাত্রের সাথে আমার পরিবারকে বললো পড়ে যাবেন, আপনি বসুন, আপনি বসুন। বলতে নেই শ্রীমান মাননীয় গৌতা পণ্ডিত মহাশয় মঞ্চে চলে আসেন। সহস্রপুর কার্তিক আমরা সম্মান জ্ঞাপন করছি এবং উৎসব স্মারক আপনাকে আপনাকে তুলে দিচ্ছি। আমি পরিচালকের কথা বলি। প্রথমে উত্তরীয় উষ্ণতায় ফুল তুলে দিচ্ছেন সুপ্রিয় ভট্টাচার্য রঞ্জন গঙ্গোপাধ্যায়ের হাতে এবং এই নাটকের স্মারক একটি ছোট্ট উপহার। বহন করে দিচ্ছেন দেবাশিস সরকার, দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ফুলের শুভেচ্ছা।
উৎসব স্মারক। অভিনেতাকে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক। উৎসব স্মারক। ছোট্ট উপহার এবং সবশেষে মিষ্টিমুখ। পুষ্পস্তবক, উৎসব স্মারক। একটি ছোট্ট উপহার। আসলে আমি একটি জিনিস দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে নাটকের অনুষ্ঠান মানে নাটকের কোনো অনুষ্ঠানে মানে অর্থাৎ নাটক যেখানে আমার বেশি বিষয়ে জানি না, কিন্তু ফিরিকে নাটক বললে তখন আমি স্কুলে পড়তাম, আমার মনে আছে একাঙ্ক নাটক কম্পিটিশনে ফিরিকে নাটক দেখতে যাবো। দেখেছিলাম ছিন্নমূল, জানি না কবেকার, হয়তো 25-30 বছর আগের হবে। আমাদের পাড়াতেই সুকান্ত সঙ্গের কম্পিটিশনে এসেছিল এবং পজিশন পেয়েছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখন হয়তো এই আমাদের বেশি ছিল। কনক মুখার্জি থিয়েটার করছেন 4 দশকের ওপর সময় ধরে, অনেকটাই আমাদের সমসাময়িক। আমাদের দুজনের শুরুই প্রায় কাছাকাছি জায়গা থেকে। তার নাটকের দল ফেনিক কাঁচরাপাড়া, সেই দলের তিনি কর্ণধার, পরিচালক, অভিনেতা, সংগঠক এবং দীর্ঘদিন ধরে তারা ভালো ভালো প্রযোজনা উপহার দিয়ে আসছে দর্শককে। কনক মুখার্জি বিভিন্ন নাট্যকারের নাটক মঞ্চস্থ করেছে, কখনো বড় নাটক, কখনো ছোট নাটক, কখনো অনুনাটক। তাতে তিনি কখনো অভিনয় করেছেন, কখনো শুধু পরিচালনা করেছেন। মুখোপাধ্যায় শুধুমাত্র একজন অভিনেতা, পরিচালক বা সংগঠক নয়, তিনি বাম মতাদর্শে বিশ্বাসী একজন মানুষ। ব্যক্তিগত জীবনেও তিনি উপকারী মানুষ। নাট্যদলের বিপদে ছুটে যান, তাদের পাশে দাঁড়ান। ব্যক্তিগত স্তরেও যখন যে বিপদে পড়েছেন তিনি জানতে পারলে বা তার কাছে কেউ পৌঁছালে তিনি তার সাধ্যমতো সাহায্য করেছেন। তিনি যেই দলের কর্ণধার ফেনিক কাঁচরাপাড়া, তারা এই যে 40-42 বছর ধরে থিয়েটার করছেন এবং সিরিয়াস থিয়েটার করছেন, সেই থিয়েটারে যেমন ভালো ভালো প্রযোজনা, বড় নাটক কিছুদিন আগে আমরা দেখেছি রানী কথা, তাদের শান্তনু মজুমদারের বিখ্যাত নাটক ভয়, রামচরিত, এখন এই মুহূর্তে তারা অভিনয় করছেন এই আমি নেই আমি, স্বপ্ন পূরণ, এর আগে জোকার, অজস্র নাটক, নাম বলে শেষ করা যাবে না, সময় কম। সেই সব নাটক করেছে এবং শুধু নাটক নয়, ফিলিকের হাত ধরে নাটকের উৎসব, ওয়ার্কশপ, সেমিনার, বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড তার হাত ধরে ফিলিকের বন্ধুরা ঘটিয়েছেন। কনক সর্বদা সেই শুরুর সময় থেকে আজকে, কারণ আমরা যে সময় থেকে থিয়েটার শুরু করেছিলাম, আমাদের প্রচুর বন্ধু দল, তাদের শুরু সেই সময় ছিল, কিন্তু অনেকের চলনের মধ্যে একটা শিথিলতা আছে। শিথিলতা হয়েছে নানা কারণে, তার পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু কনক মুখার্জি সেই সময় থেকে আজকে একইভাবে আমাদেরও তাই ইউনিটি মঞ্চ এবং আমরা থাকি দুটো দল খুব পাশাপাশি, ফলে আমাদের কাজের অনেকটা ধরনের মিল আছে। তো এইভাবে কনক মুখার্জি
নাটক পরিচালনা, নাটক অভিনয়, তার সংগঠন নিয়ে দিক দিগন্তে ছুটে বেরিয়েছে। আমি বিশ্বাস করি আরো দীর্ঘ পথ তিনি পাড়ি দেবেন। এই কথা বলে আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমি জানি তার যে চলন, সেই চলনে এই অল্প সময় তাকে ধরা সম্ভব নয়। তবু তুলনায় নাটকটা করা, শান্তনুদা সামনে রয়েছেন, আমার ভালো লাগছে শান্তনুদা এখানে আছেন। আর কি বলবো, দেবাশিস যা বলেছে তার অতটা উপযুক্ত কিনা আমি জানি না, তবে আমি একজন সংগঠক, চেষ্টা করি থিয়েটারটা করার চেষ্টা করি। বাবলুর হাত থেকে সম্বর্ধনা নিলাম। বাবলু যে মাপের অভিনেতা, ও সঞ্চালক বললেন যে একজন অভিনেতা আর একজন অভিনেতাকে সব তুলে দিচ্ছে, তো আমি বাবলুর ধারে কাছে যাই না। বাবলু অনেক বড় মাপের অভিনেতা, তার সঙ্গে আমার তুলনা চলে না, এটুকু বলতে পারি। ওই না, শেষ কথা বলি, ওই দেবাশিসদার হাত ধরে কথা ধরে যে সংস্কৃতি রাজনীতির বাইরে নয়, আর রাজনীতিও সংস্কৃতির বাইরে নয়। যেটা করতে গেলে রাজনীতি থাকবেই, আমাদের সেটা মানতেই হবে। আর একটা কথা বলে শেষ করি, গতকালই গেছে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। সলিল চৌধুরীর গানের কথা দিয়ে বলি, আজকে একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, যেখানে সঠিক বিচার হচ্ছে না, চারিদিকে একটা অরাজকতা, থ্রেড কালচার সমস্ত দিকে। তাই সলিল চৌধুরীর কথা দিয়ে শেষ করবো আমি, পথেই এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, পথে আমাদের নামতেই হবে সংস্কৃতি বলে। এইটুকু বলে আমি আমার ভালো অভিনেত্রী, বাল্য বয়স থেকেই থিয়েটারে আসা এবং তার সারা পশ্চিমবঙ্গের একটা দল নয়, অনেক দলে, অনেক পরিচালক, অনেক নাট্যকারের নাটকে তিনি অভিনয় করেছেন। অভিজ্ঞান কাঁচরাপাড়া, সেখানে তিনি অভিনয় করেন। হংস মিথুনে অভিনয় করেন, এখানে বসে আছেন নাট্যকার শান্তনু মজুমদার, তারই লেখা নাটক। সেই নাটকে রূপা অভিনয় করে খুব সুনাম অর্জন করেন সারা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর নাট্য প্রতিযোগিতা মঞ্চে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানে সম্মানিত হয়েছেন। রূপা অভিনয় করেছে ইউনিটি মঞ্চে অজস্র প্রযোজনায়। অভিনেত্রী রূপা বিখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার চন্দন সেন, তার দলে একাধিক নাটক অভিনয় করেছেন, হজবরব চাকদা, এবং সদ্য এখন অভিনয় করছে চাকদহের নাট্যজন। সেখানে সুরঞ্জনা দাশগুপ্তের পরিচালনায় একটি নাটকে রূপা অভিনয় করছে। রূপা অভিনয় করেছে সত্য নতুন কিছু দল, স্পার্টান রেপার্টারি নৈহাটি, সেখানে তিনি অভিনয় করছেন। আরসি নৈহাটি, তাতেও তিনি অভিনয় করছেন, এবং এর বাইরে অজস্র কাঁচাপাড়ারও দল আছে, সেখানে অভিনয় করেছেন। অফিস ক্লাবে অভিনয় করেছেন। রূপা এত বাল্য বয়স থেকে অভিনয় করেছে, যে সময়ে দাঁড়িয়ে তখনকার সময়ে অভিনয়ে যাওয়াটা খুব মুশকিলের ছিল। সমাজ, পাড়া প্রতিবেশী সব মিলেই ওই রকম একটি ছোট মেয়ে বাড়ির বাইরে গিয়ে এবং গভীর রাতে বাড়ি ঢুকছে, তাকে নানা কথা শুনতে হয়। এবং ইউনিটি মঞ্চের যার নামে নাটক, বিজয় ভট্টাচার্য, তার যেদিনকে বিবাহ হয় তার পরের দিন 12টার সময় আমাদের সঙ্গে তাকে বেরিয়ে আসতে হয়। একটা সদ্য বিবাহিত মেয়ে শ্বশুর বাড়ি গেল এবং সেখান থেকে পরের দিনকেই বউ ভাতের দিন সে 12টার সময় বেরিয়ে আসছে। আমরা খুব শঙ্কিত ছিলাম, আতঙ্কিত ছিলাম যে রূপা আসতে পারবে কিনা, কিন্তু যথাসময় যে ট্রেন ধরার কথা ছিল, এখনকার মতো তো সেই সময়টা আমাদের ক্ষমতা ছিল না একটা টাকা সময় নিয়ে থিয়েটার করতে যাব, আমাদের সেই ট্রেন ঝুলতে ঝুলতে ট্রেনে বাসে যাওয়া। তো রূপা ওইভাবেই বাড়ি থেকে বেরিয়ে এসে নাটক করতে গেছে। আমাদের অভিনেত্রীরা নানা কষ্টের মধ্যে আজকের দিনও, তখনকার সময় থেকে রূপা আজও সমান তালে, কনকের ক্ষেত্রে যে কথা বলেছিলাম, সেই সময় থেকে এই সময় যে তালে অভিনয় করছে, যে ছন্দে অভিনয় করছে, রূপাও তার ব্যতিক্রম নয়। রূপাও সে
কলকাতার প্রতিষ্ঠিত দল, কলকাতার ভালো নাটক এবং মফস্বলে যারা বড় নাটক করেন সেই সব নাটকে খুব রূপা দূরদর্শনে অভিনয় করেছে, এফএমে অভিনয় করেছে, ফলে তার অভিনয়ের বিস্তার বিভিন্ন মাধ্যমে রয়েছে। রূপা আরো দীর্ঘদিন আমাদের থিয়েটারের আঙিনায় বিচরণ করুক। রূপা যে মাপের অভিনেত্রী, এবং অনেকগুলো পত্র পত্রিকায় রূপার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে এই নিয়ে। রূপা মজুমদার আজকে বিশিষ্ট পরিচালক, অভিনেতা কনক মুখোপাধ্যায় এবং অভিনেত্রী রূপা মজুমদার দুজনাকেই কলকাতার সেমসী সম্মানিত করে আমাদের মফস্বল থিয়েটারের সকলকে সম্মানিত করলেন, গর্বিত পারি না। নাট্যকার নাটক লেখেন, সেই পাঠ মুখস্থ করে সারা জীবন অভিনয় করে এসেছি, তাই বলতে জানি না নিজে কিছুই। আমি আজকে কলকাতা সেমসী অভিনেত্রী হিসাবে যে সম্মান দিলেন, আমি খুবই আনন্দিত, গর্বিত। এরপরে 3টি ভালো নাটক আছে, আপনারা এই নাটক দেখে যাবেন। আমি কথা বললে কি কথা বলবো তাও জানি না, কথা বলে সময় নষ্ট হবে, তার থেকে আপনারা নাটক দেখুন। আমার কথা তো আমি সব নাটকে অভিনয় বলি, নাটকের মধ্যে দিয়ে আপনারা নাটক দেখুন। পরে 3টে নাটক আছে, আমার আর কিছু বলার নেই। এমনিতেই আমি চরিত্রপ্রায় দেয়, শুধু আমি দেয়, বাংলার বিশালী নাট্য বিশেষজ্ঞরাও মনে করে চরিত্রপ্রায়ের মতন শক্তিশালী নয় আমাদের বাংলা থিয়েটারে হাতে গুণে অজর আছে সন্দেহ। চরিত্রকার বক্তব্য শোনার পর অনেকটাই সমৃদ্ধ হলাম। ফুটেজ খেতে তোমার খুব ভালো লাগে চরিত্র, তাই না? ওহে রঞ্জনা, 25 বছর বয়স থেকে আমার কলম সাকসেস করি, 30 বছর বয়সে অভিনয় বাঁচিয়ে দিলাম, ঘর জুড়ে মেমেন্টো সার্টিফিকেটের ছড়াছড়ি। আর কত ফুটেজ খাবো বলতে পারো ম্যাডাম? ডাক্তার সবজন ভিজিট নেয় মাত্র 100 টাকা। সেই ডাক্তারকে 3টে শিক্ষিত বেকার টাকার লোকে কিডন্যাপ করে নিয়ে যায়। সারা রাত তাদের সাথে অসাধারণ ক্লাইম্যাক্সের চাপার উপর তোমার সেই বিখ্যাত সংলাপ গ্রেট কম্পোজিশন। আজ আমরা সবাই মিলে বসবো এক আশ্চর্য নদীর এখানে। কি মুশকিল ডাক্তার, এখানে নদী নেই তো নদী ভাবতে যাবো কোন দুঃখে? কল্পনা, অলিভ কল্পনাকে তোমাদের মনে তল তাজা ঢেউয়ের সাথে মিশিয়ে দাও। আরে উঠাও দাদা, জাস্ট বেঁচে ওঠার তাগিদে দেখলাম আনলোক পিরিয়ডে একটু ঢিলে ঢালা চলছে, টুক করে একটা পথনা করলাম, ব্যাস জমে গেল, এখনো চালিয়ে যাচ্ছি। যা বলেছেন দাদা, আমরা কি আর ঘরে বসে থাকার লোক? হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছেন, সেই সব বিভীষিকাময় দিনগুলো যেন আর না ফিরে আসে। দুর্ঘটনা ঘটেছিল, আমার মাটা মরে গেল। ভাবাই যায় না এই পথ যদি না শেষ হয়, নাটকের সমস্ত ঘটনা রিয়েলিটির হাত ধরে চোখের সামনে। কতদিন ধরে হাঁটছেন? হ্যাঁ, তা প্রায় 1 মাস ধরে হাঁটতেছি গো দিদিমণি, শরীর আর চলে না। রাস্তার পাশে শুয়ে রাত কাটিয়েছি, তারপরে মাঝপথে এসে পার্বতীর মাটা। গাড়িটা নিয়ে আমার বাড়িতে চলে শাইনিং নার্সিংহোমের সামনে একটা সাউথিং করি। তোর মতো ছেলের পার্সন থাকলে প্রোগ্রামটা খুব ভ্যালুয়েবল হবে। কি হয়েছে ডাক্তার চন্দ্ররুদ্রকে চিনিস তো? মুখোমুখি সাক্ষাৎ নেই, তবে এটা জানি লোকটা ভীষণ বাজে চুক্তি। প্রথম ওয়াইফ, শোন, তোর জেনে রাখা উচিত, কি বোধহয় জানিস না, ওর প্রথম ওয়াইফ
ওর অত্যাচারে ঘর ছাড়া। জুয়াইদের ক্ষেত্রেও ভদ্রলোক একই ঘটনা ঘটিয়েছেন। লোকটা খুব স্যাডিস্ট প্রকৃতি। হ্যাঁ, এবার বল। অথচ ভাগ্যের কি নির্মম পরিবারও দেয়। সেই ডাক্তারিয়া শাইনিং নার্সিং হোমের ডাক্তারদের গাফিলতিতে বিনা চিকিৎসায় মারা গেছে। আপনি লিখে চলেছেন দিনের পর দিন অন্তর্ভুক্ত শ্রমিকদের পথ চলার আকার। কি অপূর্ব কোরাসে জাস্টিন টিম্বারলেকের গাওয়া গানটিকে ব্যবহার করলেন। ছবি তুলছে দূরে ঘন গাঢ় সবুজ ম্যানগ্রোভের চলমান সৌন্দর্যের ভিডিও। এবার মোবাইল ব্যান করে নৌকোয় চাল ডাল আকাশ কাপড় দুর্বল ঔষধ আরো আরো কত কি আপনারা নৌকোয় গানও ধরেছেন। তোমার খুব ভালো লাগে তাই না? তাই না, তাই না, তাই না। তুমি হিপোক্রেট, 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 হিপোক্রেট। আবার বলি, আপনাদের ভালো লাগবে ওদের প্রাপ্য। কত দূর থেকে গিয়ে গিয়ে করেছি, আমার অনেক অত্যাচারেরা সহ্য করেছে। খুব বকা ঝকা রাগারাগি সব কিছুর পরে তো এটা ওদেরই তো প্রাপ্য। এর থেকে তোমার মুক্তি নেই। না কিরে চিৎকার করছিস কেন? শরীর খারাপ? এদিকে এখন রেডি হচ্ছি তোরা প্রোগ্রাম বলিনি কি তোমার প্রোগ্রামে যেতে মন চাইছে? পাগলের কথা। মাঝখানে তুই 1 নম্বর রাখবি। তোর জন্য টিকিট বিক্রি হয়েছে। সবাই তোর গান শুনবে বলে সব ডাক্তারে ছুটি আসবে। এখন তোর মন চাইছে না বলে বসে থাকলে হবে? পাবলিক মেনে নেবে আর উদ্যোক্তারাই বা সামলাবে কি করে? আমার গান শুনতে নয় না, দর্শক কি চায়, দর্শক কি চায় তা আমি তোমাকে কি করে বলি? আচ্ছা না, এমনও তো হতে পারত আমি ভীষণ অসুস্থ, এমনও তো হতে পারতো প্রোগ্রামে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আমি আহত। তাহলে তো সবাই মেনে নিত, তাই না? তুই কেন বুঝছিস না? তুই রাজি হয়েছিস, সেই মতো উদ্যোক্তারা টিকিট বিক্রি করেছে। এখন তুই ঘরে বসে থাকলে হবে? লাফাচ্ছি ঝাঁপাচ্ছি কেন? এত মানুষের সামনে গান গাওয়া, এত গ্ল্যামার, টিভিতে গান, কাগজে ছবি, সবটাই করে যেতে হয়, তাই করে যাচ্ছে। আনন্দ নেই, ভালো লাগা নেই। তবুও করতে হচ্ছে, করতে হবে। কারণ এই লাইনে টিকে থাকতে গেলে সবটাই করতে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। আচ্ছা ঠিক তুই বল, আমি যে ধরনের গান গাই, যে ধরনের পোশাক পরে দর্শকের সামনে আমাকে গাইতে হয়, সেটা কি একজন প্রকৃত শিল্পীর কাজ? এটা কি আমাদের সংস্কৃতি? হ্যাঁ, চাউনির সামনে বসে গান গাইতে আমার ভালো লাগছে না। আই ওয়ান্ট রেস্ট। এটাই আসল কথা তো, নাকি আন্ডারগার্মেন্টের নিচে অন্য কিছু লুকোনো আছে? মানে না, মানে অনেকের কথার মধ্যে মারপ্যাচ থাকে তো, না কিচ্ছু নেই। প্রোগ্রাম না করলে খাবে কি? দরকারে না খেয়েই থাকো। ছোটবেলাতে তাই থাকতাম, টালির চা, ফাটা পায়খানা, সকাল সন্ধ্যে মুড়ি, ব্যস্ত ছিলাম। স্বপ্ন বিলাস, বাস্তবের সাথে কোনো মিল নেই। কি বলতে চাইছো তুমি? দেখো, এসব গরিব চুরি ভাবসাব সিনেমার পর্দাতেই মানায়। এখন তুমি আর সেটা পারবে না। চেষ্টা করে দেখি না পারি কিনা। নিজের মধ্যে দুধ দিয়ে একটা দুটো ভালো গান গাইতো। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, মায়া বিনিরা ঘুম ঘুম আজ ঝিকিমিকি তারা এই মাধবীরা। স্বপ্নের ডানায় ভর করে অনেক পথ উড়ে চলা যায়, কিন্তু
বাচ্চাটা যে বড় কঠিন দেয় কঠিন কেন কঠিন? কারণ খাওয়া দেখ গান শুনে মন ভরে কিন্তু পেট ভরে না। দিদিমণি দিদিমণি দেখি অসময় দিদিমণি শুয়ে আছে, তাতে কি দিদিমণি শরীর খারাপ? দিদিমণি ও দিদিমণি দিদিমণি ও দেখি দিদিমণি দিদিমণি মাসিমা মাসিমা কি হচ্ছে মাসিমা দিদিমণি ঘুমের ওষুধ সব কটা একসঙ্গে। তুই কি করবি? আজই সে বাড়ি ফিরেছে। আসলে প্রকৃত শিল্পীর তো মৃত্যু হয় না, তারা তো অমরত্বের দাবিদার। ইতিমধ্যে দিগন্ত সে বেশ কয়েকবার আইটির সঙ্গে নার্সিংহোমে দেখা করার চেষ্টা করেছেন, এমনকি নার্সিংহোমের সমস্ত বিল মিটিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু আইটি কোনোটাতেই রাজি হয়নি। নির্দেশক কনক মুখার্জিকে সম্মাননা জ্ঞাপন করবে বাপি চৌধুরী। প্রথমে মেলোডিয়াস নামটি অসাধারণ নাটক তুলে দিচ্ছেন উৎসব স্মারক বাবলু চৌধুরী। ও চা সারাদিন তো সিগারেট আর চা সিগারেট আর চা। এনার্জি আছে ও, কাজে মন বসে। ওসব তুমি বুঝবে না, তুমি তো এরসের রসিক ন। সময় মনটা বড় উতলা হয়ে তাই ভাবলাম একটু ঘুরে যাই। ভালো ও করেছো। বাহ বাহ চমৎকার এঁকেছে ছবি। ইলোরা মানে তোমাদের বৌদি বড় সকাল সকাল আমাকে আঁকি দিয়ে চলে গেল। মা কি সুন্দর পেন্টিং করেছে তো, একেবারে লক্ষ্মী পৃথিবীর মতো। আহা কিসের অভাব ছিল মা, সাবেক জমিদার বাড়ির বউ হয়ে গেছিলি। দেখো শুরু করলে আর থামতে চায় না। দেখো দেখো মনে হচ্ছে জ্যান্ত মেয়েটার সঙ্গে কথা বলছি তো। ওটা বড় ভালো ছিল গো, রাস্তা দিয়ে গেলে কাকা কাকা বলে ডাকতো, যতই হাতে তাড়া থাকতো না কেন সারা তাদের পারত। আমার আমি জানেন জানেন শিল্পী, আমি আমি এই ছবিটার মতোই একটা জীবন্ত ছিলাম। কি বলছিল আপনি? আচ্ছা শিল্পী, আপনার চোখের স্ত্রী কেমন? আমি অপরিচিত। ভালো লাগেনি? দেখুন, চোখের দেখাতে বেশি বিয়ে হয়, তবে তাতে জন্মের বহু আর ভালোবাসার জিনিসটা বোঝায় যেন মাত্রা তারপর নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরা শ্রাবণের জোয়ার জলেছি ছলাৎ ছলাৎ করে পাড়ে এসে আছাড় দিত। কত মানুষে ভেসে যেত শাড়ি। জন্য বায়না ধরতাম, তখন আমরা
আমাকে সবাই বোঝাতো আমার মা নাকি ওই আকাশের তারা হয়ে গেছে। বিশ্বাস করুন আমি দীর্ঘদিন রাত জেগে ওই আকাশের দিকে তাকিয়ে দেখেছি। আমার মাকে খুঁজে পাইনি। অসংখ্য তারার ভিড়ে বিশ্বাস করুন আমি আমার মাকে আমরা অনেকটা মুগ্ধ সন্তুষ্ট। আগামী দিনেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আরো ভালো কিছু অনুষ্ঠান করার। আসলে আমি যেতেই মাইক্রোফোনটা নিলাম, কারণ শ্যামসী কলকাতা ওরা এই 3 দিন ধরে এই উৎসব করেছে, আমাদের আতিথেয়তা করেছে, সমস্ত দলের দেখভাল করেছে। আপনারা যারা বসে এই 3 দিন নাটক দেখলেন, ওরা অক্লান্ত পরিশ্রম করেছে। ওরা সংখ্যায় লোক কম, কিন্তু কাজটা বড় মাপের করেছে এবং পাশাপাশিও অনেকগুলো প্রবলেম নিয়ে আজকে থিয়েটারটা করেছে। ওর মনে হয় 1-2 শিল্পী অনুপস্থিত, কিন্তু সেটা কিছু বোঝা যায়নি। অনেক সময় এরকম হয় প্রতিকূলতার মধ্যে দিয়ে ভালো কাজ হয়, কারণ থিয়েটার বরাবরই সমস্যার মধ্যে দিয়ে থিয়েটারের জন্ম। খুব পরিষ্কার রাস্তা, সবকিছু ভালো, এই অবস্থায় থিয়েটার হয় না। থিয়েটার দুর্যোগের মধ্যেই থিয়েটারের জন্ম। আর ও যে থিয়েটারটা করলো, ওকে আমি যতদিন ধরে ওর থিয়েটার দেখছি, যেই কারণে উঠে এলাম, আমার ও এতদিনের থিয়েটারের মধ্যে সবচাইতে বড় কাজ বলে আজকে আমার কারণ এটা কিন্তু আর 5টা নাটকের থেকে আলাদা নাটক। নস্টালজিক একটা ব্যাপার আছে এবং যে 4 জন মিলে অভিনয় করলেন, 4-5 জন মিলে, সকলেই খুব ভালো অভিনয় করেছেন। খুবই ভালো লেগেছে। আমাদের শেষ একটি ছোট্ট অনুষ্ঠান আছে। আমরা কাঁচরাপাড়া ক্লিনিকের সদস্যদের ডেকে নেব। একটি গানের মধ্য দিয়ে আমাদের এই শ্যামসী নাট্য মিলন মেলা শেষ হবে। আমি প্রতুল কুণ্ডু, গ্রুপ থিয়েটার পত্রিকার জন্মলগ্ন থেকে আমি অন্যতম কর্মী। আজও আমরা 47 বছরে পড়েছি এই পত্রিকা। এখনো জড়িত থাকতে পেরে আমি একটু আনন্দিত, নিজেকে গর্বিত মনে করি। এই পত্রিকাটি সারা দেশের লোকে সারা জানিয়ে এখনো চলছে। যাই হোক, শ্যামসী নাট্য দল 1-2-3 করে 34টা বছর নাটকের কাজ করতে করতে আজকে 35 বছরের উৎসব করছে। বাংলা থিয়েটারে এটা একটা গর্ব করবার বিষয়, কারণ গ্রুপ থিয়েটারকে টিকিয়ে রাখা, বিশেষ করে এই সময়কালে, ভীষণ একটা কঠিন কাজ। সেই কঠিন কাজটা সহজভাবে করে চলেছে শ্যামসী কলকাতা নাট্য দল। তার কান্ডারি আমার পাশে আছে। আমি খুব গর্বিত এই দলটার কাজ দেখে। অতীতেও কাজ দেখেছি, এবারও দেখব। এই দলটার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটা চাইব একটি মাত্র কারণে, ভালো নাটক করার দল, ভালো নাটকের দল বাংলায় কম। সেই কমের মধ্যে অন্যতম দল শ্যামসী কলকাতা। এরা ভালো নাটক করছে। মানুষের বেঁচে থাকাটা অনেক সহজ হচ্ছে, বিশেষ করে আমরা যারা নাটক দেখি। কারণ নাটকে তো আমাদের জীবনের দর্পণ, সেই কাজটা করছে শ্যামসী। এইখানে শ্যামসীকে ধন্যবাদ। শ্যামসী তো আমাদের বন্ধু নাট্য দল। যদিও মদনপুরে তাদের ঘরানা, মদনপুরে থেকে আসছে, কিন্তু সুপ্রিয় তাদের কর্ণধার। আমাদের সাথে তাদের একটা নিগুড় সম্বন্ধ আছে এবং
ওদের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং জড়িত থাকছি বলেই আজকে 11th আওয়ারেও আমরা এই শোটা করার জন্য যেন তেন প্রকারের চেষ্টা করেছিলাম এবং শোটা শেষ পর্যন্ত আমরা করতে পারলাম। কেননা প্রায় 15 জন এই নাটকের সাথে যুক্ত, এতজনা মানুষকে একসাথে জড়ো করা মানে টু মাচ কঠিন আর কি। কিন্তু আমরা সুপ্রিয়র কথা ফেলতে পারিনি, শ্যামশীর কথাও ফেলতে পারিনি। তার মানে শ্যামশীর এই প্রচেষ্টা সার্থক হোক, আগামী দিনে শ্যামশী আরো ভালো জায়গায় যাক, ভালো নাটক করুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম বিমল দে। থ্যাংক ইউ।